সেনা হেফাজতে থাকা পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার যেভাবে বর্ডার পেরিয়ে ভারতে পালিয়ে গেল, গোপন তথ্য ফাঁস। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান স্বাধীনের রিমান্ড মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্যান্টনমেন্ট সেনা পাহারায় আছেন তিনি। বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন এই সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার সরকার। তিনি পুলিশের বড় পদ পরও একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছত্রছায়ায় বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। বিপ্লব রয়ের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিল বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসনামলে কোনো সুবিধা করতে পারবে না, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকাতে চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন। পুলিশের ভাষায় এই সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরিতে ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি, এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনার উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ভিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্ত ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডে 7-এর এ ভবনে অবস্থিত ছোঁয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ভিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোঁয়ার। স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারের গাড়ি ঢাকা মেট্রো খ 117552-তে করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহা। স্থানীয়রা জানান, চোরাচালানকারীদের সহায়তায় তিনি অবৈধভাবে ভারত পালিয়ে যান।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলের পাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আওয়ামী লীগ শাসনামলে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক পড়ে। 10 সেপ্টেম্বর রাতে কোনো এক সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন বলে স্থানীয়রা ধারণা করছেন। চোরাচালানকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয়। মঙ্গলবার জার্মানির রাজধানীর বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর কথা বলেন। সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবকও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা তা জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মধ্যে কথা বলছেন। এটি সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত। যদি তিনি নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সে বিষয়ে দেশটির এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়াও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান 7 দিনের রিমান্ড মঞ্জুর। 2015 সালের খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে গ্রেপ্তার ডিএমপি তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপি তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের বর্তমান ও সাবেক 13 কর্মকর্তা সহ 62 জনকে আসামি করে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, 2015 সালের 19 জানুয়ারি সকাল আনুমানিক 8:15 দিকে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মঈন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মঈনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়ে গিয়েও নির্যাতন করা হয়। তখন নুরুজ্জামান জনির 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া পারভিন সহ আত্মীয় স্বজনরা খিলগাঁও থানা, ডিবি দক্ষিণ অফিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহ বিভিন্ন থানায় হন্য হয়ে খুঁজে বেড়ান। প্রায় 2 দিন ধরে খোঁজাখুঁজি করার পরেও নুরুজ্জামান জনির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে 20 জানুয়ারি রাত আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে খিলগাঁও থানার জোড়াপুকুর খেলার মাঠের আশেপাশের মানুষজন চিৎকার করা কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। নির্যাতিত ব্যক্তিটি পানি পানি বলে চিৎকার ও মা বলে আর্তনাদ করতে থাকেন। ঘটনাস্থলে এলাকার পাশে সি ব্লকের বাসিন্দা লাবলি বেগম রাতের কান্নার শব্দ শুনতে বলে জানান। এই ব্লকের বাসিন্দা সাইফুদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার সেতু জানান, রাত 3টার দিকে ও মাগো বাঁচাও বলে কয়েকবার চিৎকার শোনেন।
সেই সময় আশপাশে এলাকার বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান। ভোররাতে বাদীসহ সাক্ষীরা ও প্রতিবেশীরা খিলগাঁও থানার জোড়াপাকুর মাঠের দিকে গিয়ে পুলিশদের দেখতে পায়। আসামিরা বলে যে নুরুজ্জামান জনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার মৃতদেহ ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাদী ঢাকা মেডিকেল মর্গে গিয়ে দেখতে পান নুরুজ্জামানের বুকের বামে ডানের দিকে 2 হাতের তালুতে 16টি গুলির চিহ্ন রয়েছে। তার সব শরীর ঝাঁঝরা করে ফেলেছে। শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসা করলে তারা কর্কশ ভাষায় গালিগালাজ করে। লাশ গ্রহণ না করলে মামলা দেওয়ারও হুমকি দেয় তারা।